বলেছিলাম যে একদিন পর পর আপনাদের রেগুলার ক্লাসটা আমি নিব। তো সেকেন্ড পার্ট আজকে আমরা এই আইটিপি পরীক্ষার 2026-এর বলছিলাম যে আমরা রেগুলার আপনাদের সাথে ক্লাস নিব। তো এখানে 4টা মূল টপিকস ছিল রিটেন এক্সামে: ইনকাম ট্যাক্স রিলেটেড অ্যান্ড আদার রিলেটেড লস, বেসিক অফ অ্যাকাউন্টিং এটা নিয়েও কথা বলবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা এবং ইংরেজি। টোটাল 80 মার্কসের ভিতর 40 পেতে হবে, আর পরবর্তীকালে এই রিটেন পাস করলে ভাইভাতে 20 মার্কস, পাস মার্কস 10। এরপর আমরা ইনকাম ট্যাক্সের বলেছিলাম যে কি কি করতে হবে, বেসিক অফ অ্যাকাউন্টিংয়ের কিছু ধারণা দিয়েছিলাম যে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, জার্নাল, লেজার এগুলো আমাদের জানতে হবে। তো আমরা ডিটেল সিলেবাসে যদি দেখি তাহলে আজকে আমরা চেষ্টা করব যে এই 10টা মার্কস আমরা আসলে আজকে কনফার্ম করবার জন্য। এই 10টা মার্কস আমাদের আজকে প্রত্যাশা থাকবে যে এটা আমরা আজকে এই 10টা মার্কস করে ফেলবো। হ্যাঁ, তো এই 10 মার্কসটা কি, সেটা হচ্ছে এই 10 মার্কস এবং এই 10 মার্কস। তা আমরা আজকে আমার মনে হয় ডেফিনেশনটা আগে করতে পারি। আমরা ডেফিনেশন পার্টের অর্থাৎ এই 10টা মার্কস আগে আজকে করি, তাহলে আমাদের আশা করি যে আমাদের ইয়েটা ভালো হবে। মানে আজকের প্রিপারেশনটা যদি আমরা এই 10টা মার্কস নিয়ে করি তাহলে হচ্ছে খুব কুইকলি আমরা এই 10 মার্ক কনফার্ম করতে পারবো, অর্থাৎ ডেফিনেশন এবং শর্ট নোট। তো এইটা শুরু করি, দেন এমসিকিউ এবং আরও এক লাইনের অ্যান্সার, ওয়ান কোশ্চেন অ্যান্সার, ওয়ান লাইন অ্যান্সারেরও কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা আমরা ডিসকাস করব। ইয়েস অর নো, ট্রু অর ফলস, এমসিকিউ এই টাইপ কোশ্চেন থাকবে আপনার। হ্যাঁ, তো মানে ট্রু অর ফলস এইটা এরকম কোশ্চেন থাকবে, আর অথবা হচ্ছে এক লাইনে অ্যান্সার। এইটা আমরা দেখব আজকে। আমরা ডেফিনিশন এবং শর্ট নোটের এই 10টা মার্কস কমপ্লিট করবার জন্য আমার মনে হয় অ্যারাউন্ড মানে 10টা 15টা হচ্ছে যদি আমরা ডেফিনিশন শিখি তাহলে আমাদের হয়ে যাবে। আমরা 15টা ডেফিনিশন যদি শিখে ফেলি তাহলে আমাদের টোটাল এই 10 মার্কসটা আমরা কনফার্ম করতে পারবো। ঠিক আছে, সো আমরা এই 15টা ডেফিনেশন দেখতে হবে। সো এটা আমরা চেষ্টা করব এটা দেখার জন্য। তো মূলত ডেফিনেশনের জায়গায় বা এই শর্ট কোশ্চেন বা এই টোটাল 10 মার্কস হচ্ছে এমসিকিউ, ট্রু ফলস অথবা আপনার এক লাইনের অ্যান্সার, আর শর্ট নোট 5টা থাকে। এখানে হচ্ছে 10 মানে হচ্ছে মূলত আপনার 5টা থাকে, প্রত্যেকটা মার্কস থাকবে হচ্ছে 2 করে। তো 2 লাইনের জন্য 2 মার্কসের জন্য যেটুকু লিখতে হবে আমরা সেইভাবেই ট্রাই করব। অ্যান্ড দেন ব্রড কোশ্চেন, একটা বড় কনসেপচুয়াল কোশ্চেন থাকতে পারে, এবং আপনার 20 মার্কসের ম্যাথ থাকে। তো এখানে মার্কগুলো ডিস্ট্রিবিউশন একটু এদিক সেদিক হতে পারে, বাট এটাই হচ্ছে আমাদের মেইন হচ্ছে মার্কটা। তো আমরা এখন আসেন আমাদের এই কোর ইনকাম ট্যাক্সের কন্টেন্ট যদি বলি, ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী আমাদের ইনকাম ট্যাক্সের রিটার্ন সংশ্লিষ্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে, কারণ এটা না জানলে আপনার আসলে আইটিপি হিসেবে আসলে আপনারা ভালো করতে পারবেন না। মিনিমাম ট্যাক্স, ফাইন্যান্স সেটেলমেন্ট অফ ট্যাক্স, এছাড়া হেড অফ ইনকামের ভিতরে এগ্রিকালচার ইনকাম, ইনকাম ফ্রম হাউস, ইনকাম ফ্রম বিজনেস, ট্যাক্স রিবেট। এর ভিতর আরেকটা জিনিস লাগবে, ইনকাম ফ্রম স্যালারি, এটাও খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো ইনকাম ফ্রম স্যালারি এটাও আমাদেরকে শিখতে হবে। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে ডিটেইল আলাপ করব। হ্যাঁ, এটা হচ্ছে স্যালারিজ ইনকাম যদি থাকে তাদের ইনকামটা কীভাবে কম্পিটিশন হবে, আর আপনার হচ্ছে এই এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ট্যাক্স রিবেট, রেন্টাল ইনকাম, ক্যাপিটাল গেইন, অ্যাডভান্স ট্যাক্স বা এআইটি, এটা নিয়ে আপনার কোশ্চেন থাকবে 2 ধরনের। আপনি এখান থেকে 20 মার্কসের মতো, 20 এবং আরও হচ্ছে 30 মার্কসে এই টপিকস থেকে আপনি হচ্ছে মোটামুটি কোশ্চেন পেয়ে যাবেন। তো আমরা এখন সরাসরি আজকে যে উদ্দেশ্য ছিল, এখানে আপনার এই 10 মার্কসের 15টা ডেফিনেশন শিখলে আমরা হচ্ছে এখান থেকে 5টা অ্যান্সার করতে পারবো। তো আমরা সরাসরি আমার বই যেটা, সেই বইয়ের সফট কপির থেকে আলাপ করছি। আমরা জানি যে দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনের ভিতরে খুব কম আমাদের জানতে হবে, অল্প কয়েকটা, 20টার মতো। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে অনিবাসী কাকে বলা হয়। অনিবাসী মানে উনি নন রেসিডেন্ট। তো নন রেসিডেন্টের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নন রেসিডেন্ট মিনস এ পার্সন হু ইজ নট এ রেসিডেন্ট। তাহলে এটা আমরা এক লাইনে লিখতে পারি। হয়তো আমাদের যদি খুব ভালো অ্যান্সার দিতে হয় তাহলে আমাদের লিখতে হবে যে এভাবে লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 সেকশন 2 সাবসেকশন 4, এখানে এভাবে বলতে হবে। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই যেটা হবে, আপনার সাবসেকশনটা মনে থাকবে না, ডেফিনেশন যে 2তে আছে আমরা জানি। তো আমরা এখানে টেকনিক অবলম্বন করতে পারি, আমরা লিখতে পারি যে 2023 সালের ইনকাম ট্যাক্সের আইনের সেকশন 2তে
সমস্ত সমস্ত সংজ্ঞাগুলো দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলোর ভিতরে আপনার অনিবাসী সংজ্ঞাও আপনার দেওয়া আছে, যেটাকে নন রেসিডেন্ট। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নন রেসিডেন্ট মিনস এ পার্সন হু ইজ নট এ রেসিডেন্ট। তাহলে আমরা নিশ্চয়ই এখন তাহলে রেসিডেন্টটা পাবো, তো আমরা একটু রেসিডেন্টটা দেখে নিই। তাহলে আমাদের এই দুইটা কোশ্চেনের থেকে আমাদের দুইটা শর্ট নোট আমরা শেখা হয়ে গেল, এবং আশা করা যায় এই জায়গা থেকে আমরা এই মার্কসটা ক্যারি করতে পারবো। ঠিক আছে, সো আমরা একটু দেখি যে রেসিডেন্ট, তারপরে আমরা একে একে কতগুলো সংজ্ঞা আপনাদের সাথে ডিসকাস করব। তো রেসিডেন্টের সংজ্ঞাটা আমরা কুইকলি দেখে, যেমন চাকরির আছে, এইটা আমাদের আসতে পারে, আমাদের হচ্ছে ট্যাক্সের রিকভারি অফিসার, এই জিনিসটা আসতে পারে। আমি গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো আপনাদের সাথে ডিসকাস করব। এই যে রেসিডেন্ট 45, তাহলে আমরা জানি অ্যাটলিস্ট এটা খুব কমন, তো এটা মনে রাখার চেষ্টা করবেন যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 সেকশন 2 সাবসেকশন 45 নিবাসী বলা আছে। নিবাসী কারা? নিবাসী হচ্ছে যে এইরূপ কোনো ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করেন, মানে এমন ব্যক্তি যিনি হচ্ছে এই সময় ধরে উনি বসবাস করেন। কীরকম, কোন সময়? উনি ধারাবাহিকভাবে একটা বছরে, আমরা একটু পরেই আপনাদের ইনকাম ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার বলবো, যে বছরের কথা বলা হচ্ছে সেই বছরের টানা, মানে ওই বছরেই সে আপনার টানা না, মোট 183 দিন যদি থাকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে 183 দিন থাকলেই সে সরাসরি নিবাসী হবে। আর আমরা জানি নিবাসী এবং অনিবাসী ট্যাক্স রেট ভিন্ন, অতএব নিবাসীটা এই কারণে আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখলাম যে 183 দিন থাকলেই সে নিবাসী হয়ে যাবে, সো এটা আমাদের জেনে ফেলতে হবে। এখন একটা বছরে 183 দিন থাকতে পারলো না, তখন সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে কারেন্ট ইয়ারে, মানে যে ইয়ারে আমরা অ্যাসেসমেন্ট, যে বছরে আমরা হিসাব করছি, সেই বছরে যদি 90 দিন হয়, খেয়াল করেন, আর তার ঠিক আগের 4 বছরের ভিতর 365 দিন হয়, তাহলে উনি রেসিডেন্ট হবে। তাহলে রেসিডেন্টের সংজ্ঞাটা আমরা জানি, আবারও আমরা বলি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইয়ারে যদি কোনো অ্যাসেসি, মানে করদাতা যার অ্যাসেসমেন্ট হচ্ছেন, ওনার যদি হচ্ছে টানা 183 দিন সে থাকে, তাহলে এটাকে সরাসরি আমরা রেসিডেন্ট বলবো। আর এরপরে বলছি যে যদি উনি কারেন্ট ইয়ারে 183 দিনের কম হয়, ধরেন 182 হলো, 180 হলো, 120 হলো, তাহলে যেটা করতে হবে, কারেন্ট ইয়ারে 90 দিন থাকতেই হবে, না হলে এটা এই ক্রাইটেরিয়া হবে না। সো কারেন্ট ইয়ারে 90 দিন, এবং আছে আগে পূর্ববর্তী 4 বছরের ভিতরে, হ্যাঁ, পূর্ববর্তী মানে 4 বছর, তার আগের 4 বছরের ভিতরে কি হবে, তাকে 365 দিন থাকতে হবে। এটা ভিন্ন ভিন্ন আসলো গেল এভাবে করলেও চলবে। সো এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে তাকে আমরা নিবাসী বলবো। ঠিক আছে, সো এটা আমরা শিখে ফেললাম যে ব্যক্তিকরের ক্ষেত্রে নিবাসীর যে সংজ্ঞাটা। আর যদি প্রতিষ্ঠান হয়, তাহলে বাংলাদেশি কোম্পানি যার নিয়ন্ত্রণ বাংলাদেশ, অর্থাৎ যেটার হেড অফিস বাংলাদেশে, সেটা হচ্ছে নিবাসী কোম্পানি। তো আমরা এই জিনিসটা শিখে ফেললাম, সেটা হচ্ছে নিবাসী এবং অনিবাসী দুইটা সংজ্ঞা। আমরা যে মোট 15টার মতো আলাপ করার চেষ্টা করছি, তার ভিতরে অলরেডি দুইটা আমরা কনফার্ম যে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। এরপরে আমরা গ্র্যাজুয়ালি এই বইটাতে আসলে আমি অনেক চমৎকার করে আপনাদের জন্য কিছু গুছিয়ে রেখেছি। হ্যাঁ, আপনারা রেগুলার এই ক্লাসটা করলে এবারের আইটি পরীক্ষা যদি সংখ্যা একটু কম, 1 বছরের ভিতরেই 1.5 বছর 2 বছরের ভিতরে হলো, ফলে দেখা যাবে যে আপনাদের একটু পাশের সংখ্যা কম হবে, কিন্তু আপনারা পারবেন। এরপর অংশীদার মানে কি? অংশীদার মানে হচ্ছে, একটু এটা মনে রাখতেই হবে যে পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী হচ্ছে আপনার সংজ্ঞায়িত আপনার ব্যবসা, তাদেরকে বলা হয় পার্টনারশিপ, অংশীদার। হ্যাঁ, অংশীদারিত্ব, অর্থাৎ একটা অংশীদারিত্ব ফার্ম যেটা হচ্ছে কাজ করে হচ্ছে 1932 সালে পার্টনারশিপ আইন অনুযায়ী, সেই ফার্মের প্রত্যেক পার্টনারকে অংশীদার বলা হয়। তাহলে এটা আমরা অংশীদারিত্ব এবং অংশীদার শিখে ফেললাম। ঠিক আছে, এরপর আপনি আসেন আপিল ট্রাইব্যুনাল। আপিল ট্রাইব্যুনালের সংজ্ঞাটা আপনাদের হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে এই আইনের ধারা 13 অধীনে প্রতিষ্ঠিত আপিল ট্রাইব্যুনাল। তাহলে আপনি মনে রাখতে হবে যে আপিল ট্রাইব্যুনাল যদি কোনো কারো আসে, তাহলে আপিল ট্রাইব্যুনাল বললে আপনি বুঝতে হবে এই আইনের 13 ধারা অনুযায়ী। এরপর সবচেয়ে কমন যেটা আপনার এটা আসেই অলমোস্ট, সেটা হচ্ছে আয়ের সংজ্ঞা, আয়ের অন্তর্ভুক্তি, কোনটাকে আমরা আয় বলবো। সো আয়ের সংজ্ঞাটা বলতে এই আইনের যে কোনো বিধানের অধীন কর আরোপযোগ্য যে কোনো উৎস হতে উদ্ভূত আয়, এই জায়গাটা মনে রাখবেন যে আয় আপনার হচ্ছে প্রাপ্তি, মুনাফা বা অর্জন, এটাকে বলা হয় ইনকাম। মানে ইনকাম বা আপনাকে আয় মানে হচ্ছে যে আপনি যে কোনো
উৎস থেকে আয়, প্রাপ্তি, মুনাফা। মানে আপনি যদি কোনো টাকা পান ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে, এটা কিন্তু আপনি লোন পেয়েছেন এটা প্রমাণ না যদি করতে পারেন তাহলে আয় হিসাবে গণ্য হবে। অর্থাৎ আপনার ব্যাংকে ঢুকেছে, ক্যাশে রিসিভ করছেন, এরকম কোনো ঘটনা প্রমাণিত হলে সেটাকে আয় হবে। এই আইনের অধীনে উৎসে কর্তন বা অংশ সংগ্রহযোগ্য অর্থের পরিমাণ, অর্থাৎ আপনি ব্যাংকে দেখেন, একটা এক্সাম্পল দিই, ব্যাংকে আপনি এফডিআর করলেন বা টাকা রাখলেন, এই ব্যাংক থেকে যখন আপনি টাকা পাচ্ছেন, টিডিএস কাটছে আপনার ব্যাংকের উৎস থেকে কর, তাহলে এটা আপনার আয় হবে। ঠিক আছে, এরকম আপনার কতগুলো, যেমন এখানে বলা আছে উপধারা কতে উল্লিখিত আয়, মুনাফা বা অর্জিত কোনো ক্ষতি আপনার উল্টা হয়, আপনার যদি লস হয়ে যায়, লস, এটা একটু মাথায় রাখতে হবে আলাদাভাবে, লস হলেও সেটা আয় খাতে নেগেটিভ হবে। অর্থাৎ আপনি যদি টোটাল আয় কম্পিটিশনে কোনো জায়গায় যদি ক্ষতি হয় আপনাকে দিতে হয়, সেটাও এর ভিতরে আসবে। 4 নম্বর তফসিলের, মানে তফসিল 4, আমাদের শিডিউল 4, আমরা জানি ইনকাম ট্যাক্সের শিডিউল আছে কতগুলো, আমরা 8টা শিডিউলের তফসিল 4-এর 8 নং অনুচ্ছেদ অনুসারে ধার্যকৃত মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত যে কোনো বিমা ব্যবসা হতে অর্জিত, মানে আপনার যদি বিমা ব্যবসা থাকে সেখান থেকে আয় যদি আসে সেটাকে আপনার আয় হিসেবে পরিগণিত হবে। তারপর হচ্ছে এই আইনের অধীনে কোনো অধীনে আয় হিসেবে গণ্য যে কোনো অর্থ অথবা বাংলাদেশে উদ্ভূত, সৃষ্ট, প্রাপ্ত কোনো আয় অথবা মানে যেটা উদ্ভূত হয়েছে এরকম আয়কে, তো এটা আমরা অলরেডি বলেছি, বাংলাদেশে কোনো যদি আয় আপনার উদ্ভূত হয় সেটাকে আপনার আয় হিসেবে ট্রিট হবে। কর আরোপ করা হয় এরূপ কোনো পরিমাণ অর্থ, অর্থাৎ কোনো একটা ইনকাম আপনার লোকাল অথরিটি বা যে কোনো জায়গায় ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে এরকমকে আয় বলা হয়। সো এটার ইংরেজি পার্টটা আছে, আপনারা রিকোয়েস্ট করলে আমি এই অংশগুলো শিট আকারে আপনাদের আলাদাভাবে এই নেক্সট ভিডিওর ইয়েতে দিয়ে দিব। তো আমরা এখানে ডেসক্রিপশনে আপনারা পাবেন, অথবা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিলে আমি কমেন্টে ইমেল অ্যাড্রেস যদি দেন আপনাদের কমেন্টে ইমেল অ্যাড্রেস দিলেই পাঠাতে সুবিধা হবে, যেহেতু এটা আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা ঢালাভাবে আমি দিব না, আপনারা এটা একটু কাইন্ডলি দিয়েন। তো এটা আমরা বুঝতে পারলাম। আয়কর মানে কি? আয়ের সাথে আয়কর সংশ্লিষ্ট। আয়কর কোনটা? আয়কর অর্থ এই আইনের অধীনে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকার কর বা সারচার্জ। তাহলে এটা খুব ইজিলি আয়করও বুঝে ফেললেন। এই যে আমি অলরেডি 8টা 10টা ডেফিনেশন বললাম, এখান থেকে কিন্তু আপনার 2-3টা এসেই যাবে। সো আপনি এটা একটু খেয়াল করলে এই মার্কসটা পাবেন। আয়করের অর্থ হচ্ছে আয়করের অর্থ হচ্ছে এই আইনের অধীনে করযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকার কর বা সারচার্জ, এটাকে আয়কর বলা হয়। আচ্ছা, ইনকাম ট্যাক্সের ডেফিনেশন, ইনকাম ট্যাক্স মিনস এনি কাইন্ড অফ ট্যাক্স or surcharge which is subject to imposable to or payable under section of this act. এরপর হচ্ছে আয় বর্ষ, এটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন এটা আপনি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আয় বর্ষ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি হবে আর ইয়ার, দেখেন আয় বর্ষ অর্থাৎ করবর্ষের অব্যাহতি পূর্ববর্তী অর্থ বছরকে বলা হয় হচ্ছে আয় বর্ষ। অর্থাৎ আপনি একটা জিনিস এখানে খেয়াল করেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আপনি যে এখন যে বছরে আছেন, এখন আমাদের চলে কোনটা, এটা এপ্রিল মানে হচ্ছে এপ্রিল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এপ্রিল 2026-এ আপনি আছেন। এইটার মানে হচ্ছে, এটা আলাদাভাবে ইয়ে করে রাখি, এটা ইতালিক করে রাখি, যে আপনার এটা আমি পরে ঢুকিয়েছি। সো আপনার এই যে এপ্রিল 26 যদি হলো, তাহলে আপনি আছেন এপ্রিল মাসে, তাহলে আপনি মূলত আছেন হচ্ছে কোন 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 আয়বর্ষে, এখন যে আয়বর্ষ আছেন সেই আয়বর্ষ হচ্ছে 2025। 2000 কোনটায় আছেন বলেন, এখানে আছেন 2025 এবং হচ্ছে 26 বছরে আছেন, তাহলে আপনি আছেন হচ্ছে 2025 আর 26 আছেন হচ্ছে আয়বর্ষে। এটা হচ্ছে আপনার আয়বর্ষ, দিস ইজ কল্ড আয়বর্ষ, এটাকে বলা হয় আয়বর্ষ। ঠিক আছে, এই যে আয়বর্ষ, এটাকে আপনি যদি আয়বর্ষ বলেন, তাহলে এটার করবর্ষ কোনটা হবে? এটার করবর্ষ হবে ঠিক পরের বছর, অর্থাৎ 2000 মানে 26-27, এটা হবে হচ্ছে আপনার করবর্ষ। অর্থাৎ করবর্ষ আমরা দুইভাবে বলতে পারি, যে আয়বর্ষ হচ্ছে এখানে বলা আছে, দেখেন আয়বর্ষ বলা আছে যে আয়বর্ষ অর্থাৎ অর্থ কর বছর অব্যাহতি পূর্ববর্তী অর্থ বছর, তাহলে এইটার আগের বছর এইটা, তাহলে এইটা যদি কর বছর হয় এটা আয় বছর, মানে সবসময় এটা কন্টিনিউসলি চলতে থাকবে। সো আমরা এখন যে আয় বর্ষে আছি তার কর বর্ষ শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, ঠিক আছে, 27 হবে আর কি। আর আমরা এখন যে কর বর্ষে আছি, অর্থাৎ আমরা একটা কর বর্ষে কিন্তু আছি, সেই কর বর্ষটা কোনটা, সেটা কিন্তু 25-26 কর বর্ষে আছি আমরা।
তো এই 25-26 কর বর্ষে আছি, এর আগে কিন্তু এর আয় বর্ষটা হচ্ছে 24-25। তো আমরা এটা ক্লিয়ার করলাম যে 24-25-এ অলরেডি আমরা আয় বর্ষ শেষ করে এই জন্য বলা হয় 30 জুনের ভিতরে সঞ্চয়পত্র কেনা, ইনভেস্টমেন্ট ক্লিয়ার করা, কারণ 30 জুন 2025-এর ভিতরে আমরা ক্লোজ করে আসছি। এখন আবার এই জুন মাস আসতেছে 26-এ, এই আয় বর্ষটাও, এই নতুন আয় বর্ষ আবার ক্লোজ হয়ে যাবে। তো যে এখন যে কর বর্ষে আছি তার আগের আয় বছরে আসলে ক্লোজ হয়ে আসছে, ওটাকে 24-25 অর্থ বছর ক্লোজ হয়ে আসছে। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখেন কোনো ব্যবসার প্রথম শুরুর তারিখ হতে 30 জুন। এই দেখেন যখনই আপনি আপনার হিসাব করবেন তখনই আসলে মূলত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি হচ্ছে 30 জুনের ভিতরে শেষ হওয়া বছরকে আয় বর্ষ। এখন ধরেন কেউ যদি শুরু করে হচ্ছে জুলাই থেকে জুন, 1 বছর পাবে। যদি আগস্টে শুরু করে তাও জুন, তাহলে হচ্ছে আপনার পাবে 11 মাস। যদি আপনার নভেম্বর থেকে শুরু করে 7 মাস, যদি জানুয়ারি থেকে শুরু করে 6 মাস, যদি এপ্রিল থেকে যদি ফেব্রুয়ারি থেকে শুরু করে তাহলে পাবে হচ্ছে 5 মাস। এই 30 জুনের ভিতরে প্রথম বছর হবে, ঠিক আছে। নতুনভাবে কোনো আয়ের উদ্ভব ঘটিলে সে তারিখ হইতে তা শুরু হয়েছে সেই তারিখ হতে পরবর্তী জুন, মানে জুন একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ কাট অফ হচ্ছে আমি ট্যাক্সের ক্ষেত্রে বছর হিসাব করা হয় জুলাই টু জুন, ঠিক আছে। তো আমরা আয় বর্ষটা দেখলাম, এটা একটু আপনারা দেখে নেবেন আলাদাভাবে। তো এটা আমরা বুঝালাম। এরপরে একত্রীভূতকরণ, মার্জার হচ্ছে আপনার অষ্টম তফসিলে, 8 নম্বর তফসিলে, আপনার লাস্ট তফসিলে যেটা হচ্ছে আছে সংজ্ঞায়িত আছে, সেটাকে মার্জার বলে। মার্জার মিনস অ্যামালগামেশন ডিফাইন অ্যাট দ্য 8th শিডিউল। তো এটা আমরা দেখলাম। তো করদাতা হচ্ছে করের সংজ্ঞাটা কি? করের সংখ্যাটা হচ্ছে আমরা জানি, করের অর্থ হচ্ছে প্রদেয় কর। এটা একটু মনে রাখতে হবে আপনাদের, কারণ আপনারা যেহেতু প্রিপারেশন নিচ্ছেন। করের অর্থ হচ্ছে প্রদেয় কর, যে কোনো অতিরিক্ত কর, অর্থাৎ মেইন কর, অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ড কর হচ্ছে পেনাল্টি, সুপার কর, জরিমানা, সুদ, ফি। আপনি যদি ডিলে পেমেন্ট করেন সুদ হইতে পারে, ফি হইতে পারে, এগুলোও কিন্তু করের অন্তর্ভুক্ত হবে। সো এটা আমরা বুঝতে পারলাম যে করের সংজ্ঞাটা। আর এখানে আমরা দেখলাম করদাতা মানে হচ্ছে, করদাতা কি, করদাতাটা একটু আমরা দেখি। করদাতাটা হচ্ছে, খেয়াল করেন, করদাতা অর্থ করযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি, নিম্নবর্ণিত ব্যক্তিগণ উহার অন্তর্ভুক্ত হইবে। এই আইনের অধীনে যে কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি। যেমন আমি ব্যাংকে টাকা রেখেছি, সো ব্যাংকের থেকে টিডিএস কাটবে এবং ট্যাক্স দিতে হবে, এটা আমি বাধ্য। তারপর আমার বাড়ি আছে, আমি বাধ্য, হ্যাঁ, এরকম। এইরূপ প্রত্যেক ব্যক্তি যার আয় অথবা আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নির্ভরযোগ্য। আমি প্রোডাক্ট কিনে বিক্রি করি, অথবা আমি ইনকাম করে আরেকজনে, অথবা আমার ওয়াইফের ফাইলে আমি আমার আয় করা অর্জিত টাকা তার ফাইলে আমি ট্রান্সফার দেখিয়েছি, বা টিনের মাধ্যমে ট্রান্সফার দেখিয়েছি। সো এই অনেক কিছুই, বা আমার ফ্যামিলির খরচটা আমি করি, তো আমার এই আয় থাকতে হবে। এই বিষয়গুলো এখানে বলা আছে। যাহার উপর অর্পিত প্রাপ্ত পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীনে কার্যক্রম গৃহীত হয়েছে। অর্থাৎ আপনার এগেনস্টে যদি ইনকাম ট্যাক্স অথরিটি টাকা আদায়ের জন্য কোনো প্রক্রিয়া শুরু করে, তাহলে আপনি হচ্ছে করদাতা হবেন। যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হয়, মিনিমাম ট্যাক্স যাদের পরিশোধ করতে হয়, সেও করদাতা, মিনিমাম ট্যাক্স। যে কোনো রিটার্ন দাখিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য। অর্থাৎ আপনি যদি আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে বাধ্য হন, তাহলে আপনিও কিন্তু করদাতা হবেন। কর নির্ধারণে ইচ্ছুক বা রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি, যদি আপনি স্বেচ্ছায়ও যদি আপনি মনে করেন যে আপনার করযোগ্য আয় আছে, আপনি যদি রিটার্ন জমা দেন, তাহলে আপনি হচ্ছে এসএসসি হবেন, করদাতা ইংরেজি এসএসসি। এই আইনের কোনো বিধানের অধীন করদাতা হিসেবে গণ্য বা কর পরিশোধে ব্যর্থ কোনো ব্যক্তি, আপনি করদাতা হিসেবে আপনাকে ট্যাক্স দেওয়া যে দেন নাই, আপনি ব্যর্থ হয়েছেন, সেরকম ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে এই করদাতা হিসেবে, মানে এসএসসি হিসেবে কর দিতে ব্যর্থ হয়েছেন, কিন্তু এটা পরে দিতে হবে, প্রয়োজনে আপনাকে টাকা আদায় করা হবে, কিন্তু আপনি হচ্ছে এই করদাতা হিসেবে গণ্য হবেন। টাকা দিতে পারেনি, কিন্তু তারপরে আপনি করদাতা। যাহার বিরুদ্ধে এই আইনের অধীনে কোনো রকম কার্যধারা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আপনি কোনো করযোগ্য আয় ছিল, আপনি এটা ইনকাম ট্যাক্সের এটা শো করেন নাই, কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি আপনার এই কর আদায়ের উদ্দেশ্যে কাজ শুরু করছে, এরকম ব্যক্তি হইলেও আপনার হচ্ছে করদাতা হবেন। তাহলে করদাতা সংজ্ঞাটা এখানে সবগুলো পয়েন্ট না হলেও আপনি যতটুকু সম্ভব 2 মার্কসের জন্য একটু মনে রাখার চেষ্টা করবেন। কর দিবস তো আমরা জানি, সেটা হচ্ছে যে আপনার স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে 30 জুন, হ্যাঁ, আর কোম্পানির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, হ্যাঁ। তো আপনি অন্তত এইটুকু মনে রাখবেন, কর দিবস হচ্ছে আপনার ব্যক্তির ক্ষেত্রে 30 জুন, আর
কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী আপনার হচ্ছে মানে মোটামুটি 7 মাস সময় পাওয়া যায়, যেটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে এটা হচ্ছে আর একটু বেশি সময় পাওয়া যায়। এই রিলেটেড একটা পরিবর্তন আছে। আপনারা কর দিবসেরটা আমি নেক্সট ইয়েতে, এটা তো আমার মেইন বইয়ের আইনের অংশ ছিল, এখানে আপনার হচ্ছে ফাইন্যান্স যে ফাইন্যান্স অ্যাক্ট বা ফাইন্যান্স অর্ডিন্যান্স যেটা হয়েছে এখানে পরিবর্তন আছে, আমি এটা আপনাকে আলাদাভাবে এটা আমি অংশটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা একটু পরবর্তী ভিডিও খেয়াল করেন। সো এই হচ্ছে ডেফিনেশন। এই ডেফিনেশনগুলো আপনি যদি করবর্ষ আয়বর্ষ অলরেডি আমি আলাপ করছি যে আয়বর্ষর পরের বছরটাকেই করবর্ষ বলা হয়। তাহলে দেখেন করবর্ষ কি বলছে, করবর্ষ হচ্ছে প্রত্যেক বছরের জুলাই থেকে জুন হইতে ইহা 12 মাস মেয়াদি হয়, এটাকে আমরা করবর্ষ বলে। আর ইনকাম ইয়ার হচ্ছে করবর্ষের আগের বছরকে, ঠিক আছে। কর অব্যাহতি মানে হচ্ছে ট্যাক্স এক্সামশন, তো ট্যাক্স এক্সামশন কর অবকাশ, কর হ্রাস, এগুলোকে ট্যাক্স এক্সামশন বলা হয়। করমুক্ত সীমা, এটা আমরা জানি যে করমুক্ত সীমা থাকে আমাদের ব্যক্তি পুরুষের জন্য 3.5 লাখ টাকা, এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মহিলা, বয়স্ক মানুষ, যুদ্ধাহত, মুক্তিযোদ্ধা, এগুলোর ক্ষেত্রে আলাদা আছে, এবং জুলাই আহত এদের ক্ষেত্রে আছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সংজ্ঞাগুলো। কোম্পানির সংজ্ঞা যদি আসে, আমরা সবাই জানি যে কোম্পানি অ্যাক্ট 1994 সালের মানে অধীনে বাংলাদেশে কোনো কোম্পানি বা ফরেন কোম্পানির এখানে লিয়াজ অফিস, রিপ্রেজেন্টেটিভ অফিস, এখানে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, বাণিজ্য সংগঠন, এনজিও, এই সবগুলোকে কোম্পানির আন্ডারে ট্রিট করা হবে। সো এই ডেফিনেশনগুলো যদি আপনারা একটু কুইকলি দেখে ফেলেন, আমি শিওর যে এখান থেকে আপনারা 10 মার্কসের মতো আপনি এখান থেকে কভার করতে পারবেন। সো আমি ভিডিওগুলো লম্বা করতে চাই না, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব কাজে লেগেছে, এবং এই আমাকে ইমেল অ্যাড্রেস দিলে এই অংশটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সো দ্যাট আপনারা একটু পড়ে নিলে এই 10 মার্কসটা কোনোভাবে মিস হবে না। সো থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ।